কোন এন্টিটিতে আসলে বেটার ট্যাক্স বেনিফিটস পাওয়া যায় এই বিষয়টি দিয়েই শুরু করব। বিজনেসটা রান করবেন আন্ডার ইয়ার সোশ্যাল সিকিউরিটি। সো দ্যাট যদি কখনো আপনার কোনো কিছু হয়, কোনো এই বিজনেস থেকে যদি কোনো রিস্ক আসে, তাহলে কিন্তু আপনার ডাইরেক্টলি আপনার পার্সোনালের উপরে পড়বে, বিকজ হলো গিয়ে আপনি আপনার সোশ্যাল সিকিউরিটির আন্ডারে কিন্তু আপনি বিজনেস করতেছেন। যখনই আপনার অংশীদারিত্ব এবং পার্টনারশিপ হবে, তখন কিন্তু আপনি একটা এন্টিটি রূপ দিচ্ছেন। আপনি ট্যাক্স রিটার্নটা সেপারেট ট্যাক্স রিটার্ন করতে হবে, পার্সোনালের সাথে এক হবে না, এবং রিস্ক ওয়াইজ এগেইন এটা কিন্তু আপনার পার্সোনাল অ্যাসেটে চলে আসবে। সিকিউর জিনিসটা হলো যেমন আপনার ব্রডার ক্যাটাগরি, এখানে কোনো বাধ্যবাধকতা নাই, কোনো লিমিটেশন নাই, আপনি যে কোনো নাম্বার অফ শেয়ার হোল্ডার এখানে থাকতে পারে। কোন এন্টিটিতে আসলে বেটার ট্যাক্স বেনিফিটস পাওয়া যায় এই বিষয়টি দিয়েই শুরু করব। জি, ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ এর সাথে TPN24 সকল দর্শকদেরকে যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে আমাদের এই প্রোগ্রামটা দেখতেছেন অথবা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখেন। সো আমরা শুরু করতে চাই আসলে কোন ধরনের লিগ্যাল এন্টিটি আসলে ট্যাক্সের জন্য বেটার। এই কোয়েশ্চেন আসলে ইটস এ ব্রড কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেন কিন্তু অফেন আমাদের সিপি অফিসে সবাই জিজ্ঞেস করে থাকেন। সো আমি চিন্তা করলাম যে ওকে, এই বিষয়টা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো, যে সো দ্যাট যারাই মনে করেন এই প্রোগ্রামটা দেখবেন অথবা যারা এই অনুষ্ঠানটা দেখবেন বা আলোচনা দেখবেন, তারা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আসলে তাদের কোন ধরনের এন্টিটি তারা ওপেন করবেন, কোন ধরনের এন্টিটি তাদের বেটার হবে ট্যাক্সের জন্য, কোন ধরনের এন্টিটি তাদের পার্সোনাল অ্যাসেটের প্রোটেকশন দিবে, অথবা কোন ধরনের এন্টিটি স্ট্রাকচারটা কিরকম, সেই ধরনের একটু ডিটেলস আলোচনা করবো। সো প্রথমেই যেটা আমরা সবাই অফেন আমরা দেখি যে যেমন বিজনেস, যে কোনো ধরনের বিজনেস হতে পারে, যেমন আপনার কেউ বাসায় বসে আপনার কাপড় বিক্রি করতেছেন, অথবা আপনার বাসায় বসে ফুড প্রসেসিং করতেছেন, অথবা দেখা যায় অনেক সময় স্ট্রিটে ফুড বিক্রি করতেছেন, অথবা লাইক নিজে অনেক সময় আছে দেখা যায় যেমন ট্যাক্স প্রিপারেশন আছে, অনেক ধরনের সার্ভিস আছে যারা আমরা আসলে প্রথমে শুরু করি কি আপনার যে সোল প্রোপ্রাইটর হিসেবে, লাইক একেবারে বিগিনিং, একেবারে স্মল পরিসরে। এটা শুরু করার কারণ হলো যে যেমন আপনি জানেন না আসলে যে আপনার এই বিজনেসটা এই এরিয়াতে এই সময়ে এই লোকালে আপনার কাস্টমার আছে কিনা বা ডিমান্ড আছে কিনা। আপনি যদি প্রথমেই যদি মনে করেন আপনার ডাক ডোল পিঠে যদি বড় ধরনের একটা খরচ করে ফেলেন, আর তখন যদি দেখেন যে না আসলে আপনার এই প্রোডাক্টের বা আপনার এই লোকালে আপনার অনেক কম্পিটিটর আছে, তখন কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না, এবং আপনি কিন্তু এন্ডেড আপ হইতে আপনি কিন্তু লুজ করবেন মানি, বিকজ আপনি অনেক খরচ করে ফেলেছেন। সো এইটা না করার জন্য বা না হয়ে যাতে, এটার জন্য অনেকে শুরু করেন যে সোল প্রোপ্রাইটর হিসেবে। না, হোয়াট ইজ সোল প্রোপ্রাইটর? সোল প্রোপ্রাইটর জিনিসটা হলো যেমন আপনি কোনো প্রাতিষ্ঠানিক গ্রুপ না দিয়ে আপনি যে কোনো একটা নাম চুজ করতে পারেন, বিজনেস যে কোনো ধরনের একটা বিজনেস নাম দিয়ে, বাট আপনি আপনার এই বিজনেসটা রান করবেন আন্ডার ইয়ার সোশ্যাল সিকিউরিটি। সো দ্যাট যদি কখনো আপনার কোনো কিছু হয়, কোনো এই বিজনেস থেকে যদি কোনো রিস্ক আসে, তাহলে কিন্তু আপনার ডাইরেক্টলি আপনার পার্সোনালের উপরে পড়বে, বিকজ হলো গিয়ে আপনি আপনার সোশ্যাল সিকিউরিটির আন্ডারে কিন্তু আপনি বিজনেস করতেছেন। সো ট্যাক্স ওয়াইজ এটা হলো যেমন আপনার রিস্ক ওয়াইজ, দেয়ার ইজ এ রিস্ক। আর ট্যাক্স ওয়াইজ যদি আমরা থিঙ্ক করে দেখি, যেহেতু এটা ডিফারেন্ট লিগ্যাল এন্টিটি না, এই ক্ষেত্রে আপনি আপনার এই বিজনেসের ট্যাক্স রিটার্নটা আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নের সাথে জাস্ট একটা স্কেডিউল সি এড করে কিন্তু আপনি করে ফেলতে পারেন, অথবা হয়ে যাবে এইভাবে। সো দ্যাট আপনার ট্যাক্স ওয়াইজ দেখা যাচ্ছে যে আপনার তেমন একটা কমপ্লেক্স নাই, তেমন একটা এক্সপেন্সও হবে না। যখনই আপনি একটা কর্পোরেশন অথবা এলএলসি ট্যাক্স রিটার্ন করবেন, তখন কিন্তু ট্যাক্স প্রিপারেশন ফিটাই হাই হবে। বা যদি এটা সোল প্রোপ্রাইটর হয়, তাহলে কিন্তু আপনি অনেক কস্ট আপনি সেভ করে ফেলাইতেছেন, বিকজ এটা সিম্পলার, এটা কিন্তু আপনার পার্সোনাল ট্যাক্সের সাথে হবে। সো সোল প্রোপ্রাইটর হলে আপনি কি কি সুবিধা পাচ্ছেন? নাম্বার ওয়ান, আপনি বিগেস্ট কোনো এক্সপেন্স যে রেজিস্টার করার ক্ষেত্রে যে এক্সপেন্সটা আছে, সেই এক্সপেন্সটা আপনি সেভ করতেছেন। দুই, আপনি টেস্ট করতে পারতেছেন যে আপনি যে সার্ভিসটা নিয়ে যে প্লেসে আসতেছেন, এইটা কি আপনার জন্য ফলপ্রসূ হবে কিনা, আপনার নেক্সট স্টেপে যেতে সুবিধা হবে কিনা। আর নাম্বার থার্ড যেটা সেটা বললাম যে আপনার
আপনার ট্যাক্স প্রিপারেশন ফি এইটাও কিন্তু কম লাগবে। বাট এটাতে একটা লাইক ব্যাড সাইড, তবে ডিসঅ্যাডভান্টেজ হবে যদি কোনো কারণে এই বিজনেসটার উপরে আপনি সু হয়, তাহলে কিন্তু আপনি ডাইরেক্টলি আপনার পার্সোনালের অ্যাসেটের উপরে পড়ে যাবে, বিকজ হলো গিয়ে আপনি এই বিজনেসটা রান করতেছেন আপনার নিজের সোশ্যাল সিকিউরিটির আন্ডারে। সো এটা হলো আপনার সোল প্রোপাইটার। সেকেন্ড যে অপশন যেটা অনেকে চুজ করতে পারেন সেটা হবে যেমন পার্টনারশিপ, রাইট? সো পার্টনারশিপ আমরা বাংলায় বলি অংশীদারিত্ব, রাইট? সো যখনই অংশীদারিত্ব হয় তখন কিন্তু আর একজন পার্সন না, দ্যাট মিনস মোর দেন ওয়ান পিপল তারা কিন্তু একসাথে এক হয়। তারা বলে যে ওয়েল আমরা ইদার সেম সার্ভিস দুজনে প্রোভাইড করবো, অথবা অনেকে মনে করে যে ওয়েল আমি কাস্টমার রিলেশনশিপে ভালো, তুমি ফুড প্রসেসিং এ ভালো, তুমি ফুড প্রসেসিং বানাবে, আমি কাস্টমার হ্যান্ডেল করবো। সো দেন আমাদের এই বিজনেসটা কিন্তু একসাথে ফর্ম হয়ে যাবে এবং এই বিজনেসটা হয়ে যাবে আপনার পার্টনারশিপ অথবা অংশীদারিত্ব। যখনই আপনার অংশীদারিত্ব এবং পার্টনারশিপ হবে তখন কিন্তু আপনি একটা এন্টিটি রূপ দিচ্ছেন। আপনি ট্যাক্স রিটার্নটা সেপারেট ট্যাক্স রিটার্ন করতে হবে, পার্সোনালের সাথে এক হবে না, এবং রিস্ক ওয়াইজ এগেইন এটা কিন্তু আপনার পার্সোনাল অ্যাসেটে চলে আসবে। সো পার্টনারশিপ যখনই আসে তখন আপনার রেজিস্ট্রেশন ফি, আপনার ট্যাক্স ওয়াইজ ডিফারেন্ট এক্সপেন্স আসবে, এবং এর সাথে সাথে কিন্তু আপনার যে পার্সোনাল অ্যাসেটের যে প্রোডাকশন ওটাও কিন্তু পাবেন না, আপনার রিস্ক হয়ে যাবে। সো এটা হলো কি আপনার পার্টনারশিপ। নাম্বার থার্ড যেটা সেই সিচুয়েশন অথবা সেই অপশনটা ইউজ করতে পারেন আপনারা, যেটা হলো কি আপনার কর্পোরেশন, রাইট? না, যখনই আপনি কর্পোরেশন শুনেন ওখানে অনেকে আপনার কর্পোরেশনের ভিতরে কিন্তু দুই ধরনের কর্পোরেশন থাকতে পারে। একটাকে বলা হয় সি কর্প আর একটা বলা হয় এস কর্প, রাইট? সো সি কর্প জিনিসটা হলো যেমন আপনার ব্রডার ক্যাটাগরি, এখানে কোনো বাধ্যবাধকতা নাই, কোনো লিমিটেশন নাই, আপনি যে কোনো নাম্বার অফ শেয়ার হোল্ডার এখানে থাকতে পারে, এবং শেয়ার হোল্ডাররাও কিন্তু আপনার ফরেন হতে পারে। যেমন বাংলাদেশ থেকে কেউ এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে, এবং বাংলাদেশ থেকে কেউ কিন্তু এখানে সি কর্প রেজিস্ট্রেশন করতে পারে এবং বিজনেস করতে পারে। সো সি কর্প হলো কি আপনার ব্রডার, দেয়ার ইজ নো বাউন্ডারি, দেয়ার ইজ নো লিমিটেশন, একটা লিগ্যাল এন্টিটি। যখনই আপনি সি কর্প আপনি রেজিস্টার করবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে সি কর্পের জন্য একটা সেপারেট ট্যাক্স রিটার্ন করা লাগবে, এবং এই সি কর্পটা কিন্তু সি কর্পের যে ট্যাক্স বা নেট ইনকামের উপরে যে ট্যাক্স আসবে ওইটা কিন্তু ট্যাক্স দিতে হবে। এরই সাথে সাথে যারাই এই পার্টনার অথবা ওনার আছেন এই সি কর্পের, তারা যদি ওই লভ্যাংশ থেকে কোনো কিছু ডিস্ট্রিবিউশন তাদের নিজের অ্যাকাউন্টে নেন, তখন কিন্তু ওই যে নিজের অ্যাকাউন্টে যে ডিস্ট্রিবিউশন নেবে ওইটার জন্য কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি তারা ট্যাক্স পে করতে হবে। এরই কারণে সি কর্পকে বলা হয় যে ডাবল ট্যাক্সেশন এন্টিটি, কেননা এটাকে দুইবার ট্যাক্স পে করা লাগে। একবার সি কর্প ওর নিজের ইনকামের উপর পে করবে, সেকেন্ড বার ওই সি কর্প থেকে যে ডিস্ট্রিবিউশনটা ওরা ওনাররা নেবে ওইটার উপরে কিন্তু তাদেরকে ট্যাক্স দিতে হবে। এই অসুবিধাটা দূর করার জন্য অনেকে বলেন যে হোয়াট ইজ দ্য লাইক আমার সেকেন্ড অল্টারনেটিভ, আমি এই দুইবার ট্যাক্স দিতে চাই না, আমার কাছে অপশনটা কি আছে? তখন এই অপশনটা চলে আসে আপনার এস কর্প, রাইট? S corp, S stand for like a small, so that means হলো এটা গুলো smaller পরিসরের একটা কর্পোরেশন। এটাতে বাধ্যবাধকতা আছে, it cannot be আপনার 100 জনের বেশি শেয়ার হোল্ডার হতে পারবে না এই সি কর্পের। সেকেন্ড হলো যেমন আপনি there is no foreign, মানে ফরেন কেউ S corp ফর্ম করতে পারবে না। everyone has to be like আপনার US এর সিটিজেন হতে হবে। সো US সিটিজেন প্লাস হলো কি আপনার নট মোর দেন 100 জনের বেশি শেয়ার হোল্ডার হতে পারবে না, তারাই কিন্তু এই এস কর্পটা ফর্ম করতে পারবে। যেহেতু আমি বলছিলাম যে সি কর্পের ডবল ট্যাক্সেশন এড়ানোর জন্য এস কর্প মানুষ ফর্ম করে, which is right, কারণ হলো কি এস কর্প যখন করবেন তখন কিন্তু এস কর্প কোনো ট্যাক্স পে করবে না। অল ইনকাম যে এস কর্পের আছে ওই পোরশনটা ওনারের কাছে চলে যাবে, এবং ওনাররা কিন্তু অনলি রেসপন্সিবল হবে এই এস কর্পের ইনকামের উপরে ট্যাক্স পে করতে। সো এস কর্প only one time ট্যাক্স পে করতে হবে, বাট সি কর্পে দুইবার পে করতে হবে।
এরপরের ক্যাটাগরিতে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পারবো যে এলএলসি, there is another legal entity type যেটাকে নাম হলো যে আপনার লিমিটেড লায়াবিলিটি কর্পোরেশন, which is like আপনার অনেকের মুখে মুখে এটা থাকে এলএলসি, এবং দিস ইজ কুড বি লাইক এটাকে বলা হয় একটা ওয়ান অফ দ্য মোস্ট, একটা সবচেয়ে বেনিফিশিয়াল লিগ্যাল এন্টিটি। এবং লিগ্যাল এন্টিটি কিসের জন্য লিগ্যাল এন্টিটি এটা বেনিফিশিয়াল আমি একটু আলাপ করবো একটু ডিটেইলস। সো এলএলসি তে আপনার দুই ধরনের সুবিধা পাওয়া যাবে যে যখন এলএলসি করবেন। এক হলো গিয়ে আপনার পার্সোনাল অ্যাসেটের প্রোটেকশন পাবেন, আর সেকেন্ড হলো গিয়ে ট্যাক্স ওয়াইজ বেনিফিট পাবেন। সো প্রথমে যদি আমি আলাপ করি যেমন আপনার পার্সোনাল অ্যাসেটের প্রোটেকশনটা আসলে কিভাবে পাবেন, যে সে ফর এক্সাম্পল আপনার একটা এলএলসি আছে এবং এলএলসির আন্ডারে একটা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট করছেন এবং ওইটার প্রাইস হতে পারে 500,000। এখন টেনান্ট যদি এটার আপনার উপরে সু করে অথবা এই এলএলসির উপরে সু করে, তখন কিন্তু জাজ বলবে যে এই এলএলসি যে সম্পত্তি ওন করে ওইটাই কিন্তু লসুট এর অ্যামাউন্টে দেবে। এর থেকে যদি বেশি লসুটের অ্যামাউন্ট হয় তখন কিন্তু আর এলএলসি দিতে বাধ্য থাকবে না, দিতে পারবে না, তখন এলএলসি ডিসলভ হয়ে যাবে, ব্যাংকরাপ্ট হয়ে যাবে। বাট ওই যে এক্সট্রা যে লসুটের অ্যামাউন্ট ওটা কিন্তু যে ওনারের পার্সোনাল অ্যাসেটে হিট করবে না। মিনিং ইজ দ্যাট ওনারের পার্সোনাল অ্যাসেট অথবা অন্যান্য গাড়ি বাড়ি সবগুলো প্রোটেকশন থাকবে। ওই এলএলসি যদি কেউ সো করে অনলি এলএলসি উইল বি রেসপন্সিবল। অনলি এলএলসি কিন্তু এটা শুধুমাত্র লসুট মিটমাট করবে, যাই পারে না কেন ওর যাই সম্পত্তি আছে। এর থেকে বেশি যদি লসুটের অ্যামাউন্ট হয় ওটা কেউ দেওয়া লাগবে না, এটা ব্যাংকরাপ্ট হয়ে যাবে। আর সেকেন্ড যেটা যেমন আপনার বেনিফিট সেটা হবে যেমন আপনার ট্যাক্স ওয়াইজ বেনিফিট। যেমন ট্যাক্স ওয়াইজ বেনিফিট এগেইন যেমন কর্পোরেশন আগে বলছিলাম দুইবার ট্যাক্স দেওয়া লাগে, এলএলসিতে কিন্তু দুইবার ট্যাক্স দেওয়া লাগবে না, অনলি ওয়ান টাইম। যখনই আপনি এলএলসি ট্যাক্স রিটার্ন করবেন ওই এলএলসি ট্যাক্স রিটার্নের উপরে এলএলসি কোনো ট্যাক্স দিবে না। যে ইনকামটা এলএলসি জেনারেট করবে ওই ইনকামটা ওনাররা তাদের প্রপোর্শন অনুযায়ী তাদের ট্যাক্স রিটার্নে অ্যাড করবেন, এবং তখন কিন্তু ওনাররা অনলি রেসপন্সিবল থাকবেন তাদের ট্যাক্স রিটার্ন তাদের ট্যাক্স দেওয়ার জন্য। সো এলএলসিতে বেনিফিটটা কি হলো? এলএলসিতে বেনিফিট হলো আপনাকে দুইবার ট্যাক্স দেওয়া লাগতেছে না। আর নাম্বার টু হলো যেমন আপনার পার্সোনাল অন্যান্য অ্যাসেটটা কিন্তু প্রোটেকশন থাকতেছে, কোনো রিস্ক নাই, অনলি রেসপন্সিবল থাকবে এলএলসি। এর কারণে এলএলসি কে বলা হয় যেমন মানে সবচেয়ে লাভজনক একটা বিজনেস এন্টিটি, সবচেয়ে ফেভারেবল। সবাই চায় এলএলসি ওপেন করতে। সো আই এম শিওর অথবা আমি হোপ করতেছি যারা শ্রোতা এটা শুনতেছেন বা বুঝতেছেন তারা বুঝতে পারবে আসলে এখন কেন এলএলসি ইজ বেটার অথবা এলএলসি মানেটা কি। এরপরে যদি আমরা দেখি তাহলে আপনার আরো দুইটা এন্টিটি আছে, যেমন একটা হলো যেমন আপনার পিসি আর একটা হলো যে পিএলএলসি। সো পিসির ইয়েটা হলো যে যেমন ডিভিশনটা হলো যেমন আপনার প্রফেশনাল কর্পোরেশন, আর পিএলএলসির ডিভিশনটা হলো যে প্রফেশনাল লিমিটেড লায়াবিলিটি কর্পোরেশন। সো এই দুইটা যারাই ওপেন করতে পারবে তারা হতে হবে আপনার প্রফেশনাল লাইসেন্সধারী। প্রফেশনাল লাইসেন্সধারী কারা? যারা RN রেজিস্টার্ড নার্স, ডক্টর, লয়ার, অ্যাটর্নিজ, থেরাপিস্ট, like a CPA, those kind of like a people যারা অ্যাকচুয়ালি প্রফেশনাল, যারা অ্যাকচুয়ালি লাইসেন্স হোল্ড করে তারাই কিন্তু ওই ধরনের কর্পোরেশন ওপেন করতে পারে। এখন পিসি সেম as আপনার সি কর্পের মতো ট্যাক্স ওয়াইজ এভরিথিং কাজ করবে, আর পিএলএলসি টা হবে আপনার এলএলসি এর মতো ট্যাক্স ওয়াইজ এবং পার্সোনাল অ্যাসেটের প্রোটেকশন পাওয়া যাবে। সো দিস ইজ লাইক এডিশনাল, এটা শুধুমাত্র লিমিটেড করা হয়েছে সার্টেন প্রফেশনালের জন্য, অনলি তারাই কিন্তু এটা ওপেন করতে পারবে। বাট রেগুলার সি কর্প, রেগুলার এলএলসি, এনিওয়ান ক্যান ওপেন। এবং that business could be any types of business, এটা গ্রোসারি হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, 99 সেন্ট স্টোর হতে পারে, কাপড়ের দোকান হতে পারে, এনি ধরনের হতে পারে। বাট প্রফেশনাল এবং পিএলএলসি অনলি যারা প্রফেশনাল তারাই কিন্তু ওপেন করতে পারবে। আর লাস্ট বাট নট লিস্ট যেটা অনেকে অনেকে ওপেন করতে চান সেটা হলো যে আপনার নন ফর প্রফিট অর্গানাইজেশন।
সো নন ফর প্রফিট অর্গানাইজেশনের মেইন উদ্দেশ্য থাকে যে তারা ইনকাম করবে না, তারা হতে পারে একটা সোসাইটি, হতে পারে একটা এরিয়া, হতে পারে একটা সার্টেন মাইনরিটি গ্রুপ, হতে পারে ধার্মিক, হতে পারে চার্চ, এই ধরনের জিনিস মানুষদেরকে তারা মনে করেন ফ্রিতে সার্ভিস দেয়। তো সো এই ফ্রিতে সার্ভিস দেওয়ার জন্য তারা কিন্তু এক ধরনের এন্টিটি তারা ফর্ম করে, সেটার মেইন উদ্দেশ্যই হলো সার্ভিস দেওয়া, নট প্রফিট করা, নট ফর প্রফিট। এর জন্য বলা হয় আপনি ওয়েল নোন কিছু আছে যেমন রেড ক্রস, আমাদের লোকাল যে মসজিদগুলো আছে বা অনেক সমিতিও আছে, কিন্তু তারা কিন্তু আপনি রেজিস্টার্ড করা থাকে 501c। সো যদি এইরকম থাকে তাহলে তারা কিন্তু আবার ট্যাক্স এক্সেম্পট পায়, আইআরএস এ তাদেরকে কোনো ট্যাক্স দেওয়া লাগে না, আর তারা ট্যাক্স রিটার্নটা সাবমিট করা লাগে ফর ইনফরমেশন পারপাসের জন্য। বাট যেহেতু তাদের মোটিভটা ইনকাম করা না, তাদের মোটিভটা মানুষদেরকে হেল্প করা, এর কারণে তারা ফেডারেলি কোনো ট্যাক্স দিতে লাগে না। সো দে আর এক্সেম্পট ফ্রম দ্য ট্যাক্স। সো আই হোপ কর্পোরেশন রিলেটেড অথবা লিগ্যাল এন্টিটি রিলেটেড যারা বিজনেস করার চিন্তা ভাবনা করতেছেন বা শুরু করছেন বা ভেরি আর্লি স্টেজ রিসার্চ করতেছেন, তারা কিন্তু বুঝতে পারবেন এখন আসলে তারা কোন ধরনের লিগ্যাল এন্টিটি তারা ওপেন করতে পারেন, কোনটার সুবিধা কি, কোনটার অসুবিধা কি। আই হোপ দ্যাট আই এক্সপ্লেইন সো দ্যাট দে ক্যান মেক দেয়ার ডিসিশন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।